যাদের মানসিক অবস্থান খারাপ তারা যদি কবিও হয়, ইভেন আপনি বলেন যে ব্যারিস্টার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, তারাও কিন্তু কি খারাপ পর্যায়ে থাকবে। আর যারা দেখবেন যে কোনো কবিও না, ম্যাজিস্ট্রেট না, ব্যারিস্টার না, দারিদ্রতার অভাবে জীবন কাটছে, তারপরে তার মনুষ্যত্ব ঠিক রয়ে গেছে, সেই মানুষ। কবিদের তো পাগল বলা হয়, আপনি কি সেই পাগলের মধ্যে একজন? কবিরা পাগল বললে তারা সত্যের পাগল হয়, মিথ্যার নয়। কবিরা পাগল তাকেই বলে যে সত্য নিয়ে দৌড়ায়। পাগল তখনই হয় যে সত্যের কাছে হেরে যায়। সত্যের কাছে হেরে যাওয়া এবং সত্যের পেছনে জড়ানো, এটাই কি কবিদের কাজ? কবিরা হচ্ছে যে সত্যের পাগল। এক কথায় বলে দিলাম কেন, তারা যখন সত্য নিয়ে দৌড়ায়, মিথ্যা যদি একঝাঁক থাকে, সে সত্যের পাগলামি করে যায়। তার কলমে, তার প্রতিবাদ শব্দে, তার মনের আকুতি, তার চোখের যে দৃষ্টি থাকে, হ্যাঁ মানে সুদৃষ্টি থাকে, সেটা সমাজকে দেখাইতে চায়, তখন তারা পাগল বলে অভিহিত হলো। নিজের গায়ে কিছু মাখে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবর সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আফসান নিজাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রামের কবি, মানবাধিকার সংগঠক বিবি ফাতেমা। ফাতেমা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি চট্টগ্রামে লেখালেখি করেন, চট্টগ্রামের বিষয়গুলো নিয়ে আমরা, আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এমন কবির নাম, এই ধরনের কবি কারা কারা আছেন? আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, হ্যাঁ, আমরা আসলে যারা লেখালেখি করি, বিশেষ করে বাস্তববাদী লেখা যেগুলো হয় সেগুলো খুব পছন্দ করি। তেমনি আমাদের যারা বিশ্ববিখ্যাত আছে, কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই ধরনের কবিদের লেখা তো কখনো ফেলা যায় না। আমি সবসময় ওদেরকে চর্চা করি, লেখা চর্চা করে থাকি। ইভেন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও দেখে আসলাম, শান্তিনিকেতন, খুব সুন্দর জায়গা। তিনি যেখানে লেখালেখি করতেন, শান্তিনিকেতনের ওখানে, যেখানে মানে বিভিন্ন সাহিত্য আসর নিয়ে বসতেন, কাচের তলায় বসে বসে যেভাবে মানে কাব্য পরিচালনা করতে, কাব্য যেভাবে মানে মানুষের আছে না যে আমার একটা কবিতা লিখব, একটা ভাবনা প্রয়োজন হয়, তখন কিভাবে আকাঙ্ক্ষাটা আসবে, তখন দেখবে যে প্রকৃতি দেখলে এমনিতেই কবিতার শব্দগুলো মানে নাচন সৃষ্টি করে যারা আসলে লেখালেখি করে। আমিও মূলত যখন ইন্ডিয়া গিয়েছিলাম গত বছর, তখন ওখানে একটা শান্তিনিকেতনের প্রোগ্রাম ছিল, আমাকে সম্মাননা দেওয়ার, আমি গিয়েছি। ইভেন সম্মাননা বড় কথা না, যে আমি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন এলাকাটা, ওইটা আমি যে ঘুরে দেখেছি, এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যার মন চাইবে না, ক্লান্তি দূর হয়ে যাবে। দ্বিতীয় কথা, যারা আসলে কবি বাস্তবতে লেখালেখি করে, তাদের কবিতার শব্দগুলো ওখান থেকেই তৈরি হয়ে যাবে। যে বিশ্বকবি রবীন্দ্রনাথ কেন যে বিশ্বকবি হয়েছে, সেটাই মনে হয় একটা উন্মোচন সৃষ্টি হয়েছে যখন আমি ওইটাকে মানে পরিদর্শন করেছিলাম। আচ্ছা, আপনি তো চট্টগ্রামের লেখক। চট্টগ্রামের পাহাড়, সমুদ্র, আপনি কি সমুদ্র কেমন টানে? আসলে সাগর তো বিশাল। সাগর সমুদ্র বলতে গেলে বিশাল, এর কোনো কুল কিনারা নাই। এবং সাগরের এক কিনারে দাঁড়ালে মনে হবে যে আরও অন্য কিনারে খুঁজতে গেলে দেখে যে মাঝখানে ভাসমান অবস্থা থাকবে। জীবনে একটা ভাসমান পদ্ধতি, জীবনে দেখবেন উত্তাল আছে, ঢেউ আছে, স্রোত আছে। ঠিক জীবনে সাগরের পরিমাণও কম নাই। আমাদের জীবনে কখনো নিশ্চয়তা নাই, সাগরের তেমন নিশ্চিত কোনো কুল কিনারা নাই। সো সমুদ্র বলতেই বিশাল। আপনার লেখা কি এই সমুদ্র কতটুকু প্রভাব বিস্তার করেছে? আমি আসলে বলতে গেলে নবীন, ধরতে গেলে আমি সাহিত্যের জগতে খুবই নতুন। তবে নতুন হিসাবে আপনাদের দোয়া এবং সকলের আশীর্বাদে আমি যথার্থ চেষ্টা করি আমার লেখাগুলো তুলে ধরার জন্য, যে সমাজ এবং শিক্ষা এবং নবীনদের কাজে লাগে, দেশের কাজে লাগে, বা দেশের যেগুলো মনুষ্যত্বহীন কাজকর্ম হয়ে থাকে, মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য খুব নিখুঁতভাবে তুলে ধরতে না পারি, সর্বাত্মক চেষ্টা করি আমার লেখার মাঝে যেন কিছুটা জ্ঞান এসে মানুষ শুদ্ধ হতে পারে, বা অশিক্ষা, কুকুর্তি বা অনিয়ম থাকলে যেগুলো নিয়মের মধ্যে চলে আসে। আমরা তো মানবিক মানুষ, বা আমরা মানুষ, আমাদের ভুল থাকবে, দোষ থাকবে, তখন আমরা ওই দোষ ভুলগুলো যদি আপনার
ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে বা নিজেদের মধ্যে পরিশুদ্ধতা এনে যদি আমরা সতর্ক হতে পারি বা দ্বিতীয়বার করার চেষ্টা না করি, তাহলেই তো একটা জিনিস সুন্দর আসে। সেই কারণে আমরা চেষ্টা করি যে লেখালেখির মাঝে যদি আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি, নেইকে নেই বলতে পারি, মানুষের যে অন্যায়ের স্লোগান সেটাকে যখন ন্যায়ের পক্ষে নিয়ে আসতে পারি কলম ধারা, শিক্ষা ধারা, বইয়ের ধারা, তখন দেখা যাবে যে মানুষের জ্ঞানের বিস্তার ঘটছে, জ্ঞান পরিসরে বৃদ্ধি পেয়ে জগৎ সুন্দর করতে, সমাজ সুন্দর হচ্ছে, মানুষের উপকার আসতেছে। আমি মনে করি একটা লেখার সার্থক সেখানে মেলে। আচ্ছা, আপনার লেখালেখি শুরু করলেন কত বছর বয়স? আমি আসলে লেখালেখি সম্প্রতি শুরু করেছি, বিশেষ করে 2019 থেকে, কিন্তু আমার লেখালেখির যে আগ্রহটা জন্মায় সেটা হচ্ছে যে আসলে 2005। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 5-এ পড়ি, মানে 5ম শ্রেণীতে, তো আমাদের যেহেতু আমি স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম, রোল নাম্বার 1 ছিল, তখন আমাদের হেড টিচার বলছিল যে আমরা কিছু ম্যাগাজিন, ঠিক একই ম্যাগাজিন তৈরি করব, আর তোমাদের যা যা মানে থিম আছে ওইভাবে একটা লেখা দিবা। তা আমার বাবা মানে সবসময় একটা দিনপঞ্জি খুঁজতাম, মানে ক্যালেন্ডার, তো ক্যালেন্ডারটা আনতে আনতে উনি ভুলে যেতেন। তখন আমার মনে একটা ক্ষোভ জমে যায় যে বাবাকে সবসময় বলি কেন ক্যালেন্ডার আনে না। তখন আমি ওই অভিমানের জোটে একটা দিনপঞ্জি কবিতা লিখি এবং সেটাই ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। সেখান থেকে আমার লেখালেখির আগ্রহটা জন্মায়। চমৎকার। আমরা এটা শুনলাম যে তার লেখালেখি শুরু 5ম শ্রেণীর থেকে, মানে খুব ছোট কাল থেকে তার লেখালেখির এটা। আচ্ছা, বিবি ফাতেমা, আপনার কয়টা বই বের হয়েছে? আমি আসলে বই বের হওয়ার মধ্যে অতটা আগ্রহ প্রকাশ করিনি কখনো, তবে আলহামদুলিল্লাহ যতগুলো লেখালেখি করেছি বা যতগুলো কবিতা এফডি অনলাইন পেজে হোক বা প্রকাশ করেছি, বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থতে আছে, প্রায় 20টার মতো যৌথ কাব্যগ্রন্থে আমি করেছি। এবং আমার একটা সংগঠন আছে চট্টগ্রামে, বীর চট্টলা কাব্য পরিষদ নামে। এটা সম্প্রতি আমি অভিষেক অনুষ্ঠান করেছি এবং আরেকটা যেহেতু লন্ডনের ব্রিটিশ নাগরিক এসেছিলেন এবং গিনেস রেকর্ড হোল্ডার, যিনি 5বার গিনেস রেকর্ড করেছেন বাদ্যযন্ত্রের উপর, ওনারা ইনভাইটেড ছিলেন। সেই হিসেবে ওনাদেরকে সংবর্ধনা অনুযায়ী একটা প্রোগ্রাম করেছি, সাহিত্যিকদেরকে নিয়ে, কবিদেরকে নিয়ে, যেন ইন্সপায়ার হয় যে আমরাও কম নয়, আমরাও চাইলে লেখালেখির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ডের কাছাকাছি যেতে পারি। যদিও বা দ্বার প্রান্তে যেতে পারি কিনা সন্দেহ, তবে ইচ্ছে করলে কিন্তু যেতে পারি। সেই হিসাবে একটা খুব সুন্দর আয়োজন করেছিলাম আপনাদের দোয়ায়। ইনশাল্লাহ সামনে আরও অনুষ্ঠান উপহার দেওয়ার ইচ্ছা আছে। যারা কবিরা অনেক গ্রামে গঞ্জে বা শহর কেন্দ্রিক আসতে পারছে না, তাদের লেখালেখি প্রতিভা আছে, প্রকাশ করতে পারছে না, তারা যেন প্রকাশ করতে পারে, সে মানবিক চিন্তা একটা সাহিত্য প্রোগ্রাম করেছি এবং ইনশাল্লাহ আরও করব। এবং আমার সংগঠন বীর চট্টলা কাব্য পরিষদ সবাই সার্বিক সহযোগিতা করেছেন লেখালেখির মাধ্যমে। আপনারাও থাকবেন, সেটাই দোয়া এবং সেটাই কামনা। মানবাধিকার করি, মানবাধিকার কি ধরনের কাজ করেন? মানবাধিকার বলতে আমি যখন আসলে, আপনি কি মানবাধিকার কাউন্সিলের মধ্যে আছেন? না, আমি আমাদের চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা এসেছিলাম, যে 16টা থানার ঊর্ধ্বে। সেটা আসলে অনেক স্ট্রাগলের পর, তাও 10 ইয়ার্স কমপ্লিট পর, ইভেন আমি 2বার গোল্ড মেডেল অর্জন করেছি ঢাকাতে, খিলক্ষেতের এখানে। আমাদের মহাসচিব যিনি ছিলেন, ওনারাই আমাকে গোল্ড মেডেল দিয়েছেন মানবিক কর্মের কারণে। তাছাড়া আমাদের চট্টগ্রামে অনেক মানবিক কাজের কারণে অবদান রাখাতে অনেক পেয়েছি। আপনাদের দোয়াই সম্মাননা বড় কথা না, সবার অন্তরে আছি, মানবিক সেবা করতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। এইটা মানবিক কাজটা আসলে উঠেছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আপনার মেট্রিক পরীক্ষা দিয়েছি, তখন দেওয়ার পরে যখন আমাদের 3 মাস অন্তর সময় থাকে ফ্রি টাইমটাতে, তখন আমি মানে মানবিক সংস্থায় জয়েন করি। তো জয়েন করার পর আমাদের লিগেল এডের কিছু কাজ ছিল, যেটা 250 লয়ার ছিল, তারা তখন যৌতুক প্রথা নিয়ে বেশি নির্যাতন চলতো নারীদের ওপর। তখন এরকম এক পার্শ্ববর্তী অসহায় নারী খুব কষ্ট পাচ্ছিল, তো আইনি সহায়তা পাচ্ছিল না। তখন মানবিক সংস্থার কারণে, যে মানবাধিকার কমিশন ছিল, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ওই মারফতে কিন্তু আমরা কাজ করে ওই লিগেল এইডের যে আইন সহায়তা আছে সেটা আমরা দিয়েছি। এবং RSLR যে ওতপ্রোতভাবে বিনামূল্যে কাজ করে অনেক চট্টগ্রামে অনেক মানুষের উপকার করেছেন, যেটা আসলে আমার চোখের দেখা। এখনও অবধি আমি আজকে মনে হয় 12 বছর রানিং চলছে, এখনও অবধি আমরা শীতকালীন পোশাক
ইভেন গ্রীষ্মকালীন ফলমূল দেওয়া হতে চাই। এছাড়া পথ শিশু যারা আছে তাদেরকে লেখাপড়ার দায়িত্ব, মৌলিক চাহিদা পূরণে আপনার শিক্ষা সামগ্রী যা আছে সবগুলো আমরা প্রতি বছরে আমরা কমিটি যারা আছি আমাদের প্রেসিডেন্ট এবং সবাই মিলে আমরা অত্র একেবারে নিরক্ষর এলাকা যেগুলো আছে সব শিশুদের দায়িত্ব নিয়ে আমরা মানে খুব সংঘবদ্ধভাবে কাজগুলো করি। খুব ভালো একটা কাজ। কিন্তু এই মানবিক যে কাজগুলো করছেন, কবি সাহিত্যিক দুস্থ যারা আছে তাদের জন্য কি কি করে করছেন? আসলে কবি সাহিত্যিক তো একটা পার্ট জীবনের, যারা মানুষ তো মানুষই, কিন্তু দারিদ্রতা যাকে ছুঁই সে কবিও হতে পারে, সে একজন শিক্ষিত পার্সন হতে পারে, আর যাই হোক মনুষ্যত্ব থাকলে সে আসলে মানুষ আমার মতে। তো সেই কারণে কবি সাহিত্যিকরা উদার মনের ব্যক্তি, তাদেরকে কখনো কোনো পাল্লায় মাপা যায় না। উদারপন্থী কবিরা তো অনেক সময় খারাপ কাজ করে, আপনি কি সেই মধ্যে পড়েন? কবিরা খারাপ কাজ করে বলতে যাদের আসলে মেন্টালিটি খারাপ আর যাদের মানসিক অবস্থান খারাপ তারা যদি কবিও হয়, ইভেন আপনি বলেন যে ব্যারিস্টার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, তারাও কিন্তু কি খারাপ পর্যায়ে থাকবে। আর যারা দেখবেন যে কোনো কবিও না, ম্যাজিস্ট্রেট না, ব্যারিস্টার না, দারিদ্রতার অভাবে জীবন কাটছে, তারপরে তার মনুষ্যত্ব ঠিক রয়ে গেছে, সেই মানুষ। কবিদের তো পাগল বলা হয়, আপনি কি সেই পাগলের মধ্যে একজন? কবিরা পাগল বললে তারা সত্যের পাগল হয়, মিথ্যার নয়। কবিরা পাগল তাকেই বলে যে সত্য নিয়ে দৌড়ায়। পাগল তখনই হয় যে সত্যের কাছে হেরে যায়। সত্যের কাছে হেরে যাওয়া এবং সত্যের পেছনে জড়ানো, এটাই কি কবিদের কাজ? কবিরা হচ্ছে যে সত্যের পাগল। এক কথায় বলে দিলাম কেন, তারা যখন সত্য নিয়ে দৌড়ায়, মিথ্যা যদি একঝাঁক থাকে সে সত্যের পাগলামি করে যায়। তার কলমে, তার প্রতিবাদ শব্দে, তার মনের আকুতি, তার চোখের যে দৃষ্টি থাকে, মানে সুদৃষ্টি থাকে, সেটা সমাজকে দেখাইতে চায়, তখন তারা পাগল বলে অভিহিত হলো। নিজের গায়ে কিছু মাখে না, কারণ তারা বলে যে তারা সত্যের মাঝে আছে, আমার কাছে যতই কিছু আসুক, পাগল হোক যেটা হোক, আমি সত্য নিয়ে পাগল আছি। কবিতা লেখার লাভটা কি, মানে লাভ কি? কবিতা কেন লিখবে সে? কবিতা হচ্ছে যে মনের খোরাক মেটানো একটা। কার মনের খোরাক এটা মেটাবে? এই যে নিজের মনের। মানুষ বলতে পারবে না কেউ একেবারে সুখী, মানুষ দুঃখ সুখে নিয়ে বিষাদে জীবন গড়ায়। আসলে কবি বিভিন্ন কারণে হয়ে থাকে। কারো বিরহ যাতনে কবি হচ্ছে, কেউ প্রেমের বেদনে যাত হচ্ছে, কেউ প্রেমের সুখে, কেউ আনন্দ সুখে, কেউ বাস্তবতা প্রেক্ষাপটে সমাজের অন্যায় দেখে, বিভিন্ন কারণে কবিদের প্রতিভা বিকাশ পায়। এখন এক এক ক্যাটাগরি এক এক হয়। আপনি কি প্রেমে হেরে গিয়ে কবি হয়েছেন নাকি আমি তো প্রেমে জয়ী হয়ে? আমি তো আসলে সেই ছোটকাল থেকেই লেখালেখির প্রতি খুবই আগ্রহ ছিল, সেই হিসেবে লেখালেখি। তবে জীবন যেহেতু আছে, প্রেম, বিষাদ, আনন্দ, দুঃখ, কষ্ট সব থাকবে, সব মিলিয়ে জীবন। সুতরাং কবির ভাষা সবসময় সব কিছু মিলিয়ে থাকে। খুবই বাকপটু আমাদের পিপি ফাতিমা। তার সাথে কথা বলা মানে অনর্গল সারা রাত চলে যেতে পারে। আমরা আজকে শুটিং করছি, তার খুবই প্রয়োজন, এই জন্য আমরা তাকে ছেড়ে দেবো তো দ্রুত। আমরা বলবো যে আপনার সমসাময়িক কবিদের সম্পর্কে আপনি কি বলবেন? আমরা এই শেষ কথা দিয়ে শুরু। সমসাময়িক কবিদের যারা আছেন, আসলে এই মাত্রই কিন্তু আমি একটা অনুষ্ঠান থেকে এসেছি। যাই হোক, ওখানে অনেক গুণীজন কবিরা আছে এবং বিভিন্ন কবিরা যাদের জ্ঞানের স্বাক্ষরে বিশ্বের দরবারে মানে স্বাক্ষর রাখছে, তারা আসলেই এক একটা কবি মানে এক একটা বিশ্ববিখ্যাত আমি মনে করি। কেন, এক এক কবির যে শব্দ বের হয় ভেতর থেকে, আল্লাহ প্রদত্ত, সেটা তো আমার কথায় আসে না, অন্যের কথায় আসে না। বলে না 10টা লাইন থেকে একটা শব্দে মানুষের অন্তরে কি মিশে যায়। সব কবিতার সব লাইন কিন্তু সবাইকে আঁকড়ে ধরে না। একটা শব্দ যখন একটা জীবনের সাথে মিশে যায়, তখন তার কাছে সেই কবিতাটাই ভালো লাগে। এটাই হচ্ছে কবিতার মানে প্রচারণা। তা আমি মনে করি যে সমসাময়িক যে কবিরা আছেন, তাদের সুন্দর সুন্দর লেখা দিচ্ছেন এবং তারা আরও দিবেন, তাদের জ্ঞানের বিস্তার ঘটাবেন, জ্ঞানের প্রতিভাও ঘটাবেন এবং জ্ঞানের প্রতিভার কারণে নতুন প্রজন্ম যারা আসবে তারা শিখবে, তারা জানবে, তারা বিশ্ব পরিচয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কামনা। আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলি যে এখনকার তরুণ বা সমসাময়িক লেখকরা মানে ক্রেস্টের বিরুদ্ধে, সার্টিফিকেটের বিরুদ্ধে মানে পক্ষে দৌড়চ্ছে। এটা কি তার কাব্য সাধনা করবে না সেই সম্মাননার পেছনে দৌড়াবে? বলতে গেলে একটা কবির বলেন যাই বলো, সকল ভালো কাজের একটা সম্মাননা থাকে। কোনো একটা ভালো স্টুডেন্ট যদি আমরা
আর তার ভালো কর্মের যে ফার্স্ট গার্ল নির্ধারণ না করি বা তাকে যদি উৎসাহ না দিই, সে কখনো কি আর ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা করবে না। না, ক্রিয়েটিভিটিতে ফার্স্ট হওয়ার তো কোনো বিষয় নাই। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কবিরা যে সম্মানিত হয় ক্রেস্টের বিষয়ে, তারা যদি নিজের লেখা দিয়ে নিজের প্রতিভা বিকাশ ঘটিয়ে যদি কবি পরিচয় লাভ করতে পারে, তারা অবশ্যই সম্মাননার যোগ্য। এমন না যে মানে একটা সাধারণ পর্যায়ে না, একটা পর্যায়ে ওঠার পরে তাকে সম্মাননা, একটা পর্যায়ে অবশ্যই অনেকে বলে থাকে যে যে সম্মাননা পেয়ে গেল মানে হওয়ার আগে সে তাকে মৃত্যু হইল, একজন লেখকের আসলে মৃত্যু হয়ে গেল গা, বিষয়টা কি এরকম না? ধরেন আমি মনে করি যে কবিদের লেখা যদি পরিচিতি লাভ না করে সম্মাননা পাওয়ার যোগ্য আমি মনে করি না। আবার অন্যদিকে মনে করতে হয় যদি সে লেখালেখির মাধ্যমে ভালো পারফরমেন্স করতে পারে বা ভালো লেখা দিতে পারে, তখন তাকে অনুপ্রেরণা জাগানোর জন্য বা নিজের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য উৎসাহমূলকভাবে তাকে সম্মাননা প্রদান করা হয়। 80-90টা পর্যন্ত ক্রেস্ট পাচ্ছে, এইটা মানে এবং যারা ক্রেস্ট দিচ্ছে তারা কি মাপে কি নীতিতে এই গুলো দিচ্ছে, তাদের কি এই নীতি মালা আছে? সংগঠন তো এক এক নীতিমালা প্রয়োজন। এটা কি আপনি মনে করেন, এটা কি মনে করেন আপনি এইটা হওয়া উচিত যে এক একটা নীতিমালা, সেই নীতিমালা কি তাদের জাস্টিফাই কোনো আছে না, পেপারস আছে কিনা? হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি যে আমাদের যখন একটা সাহিত্য প্রোগ্রাম হয় তখন আমরা ক্যাটাগরি ওয়াইজে প্রোগ্রাম নির্বাচন করে বা সাহিত্যিকদেরকে কবিদেরকে আমরা সম্মাননা প্রদান করে থাকি বা আমরাও পেয়েছি। হ্যাঁ, আমরা পেয়েছি। যেমন আমি কবিতা নিয়ে লিখি, কবিতা যারা গীতিকার হ্যাঁ, যাদের ক্যাটাগরি ওয়াইজে আপনার সম্মাননা প্রদান করা হয়। তো সেই সম্মাননা অনুযায়ী তার লেখা যেমন সে গদ্যে ভালো করে, প্রবন্ধতে ভালো করে, তাকে প্রবন্ধ অনুযায়ী সম্মাননা দিতে হচ্ছে। আবার সে যে ভালো কবিতা লিখছে, কবিতা অনুযায়ী দিচ্ছে। সাহিত্য নিয়ে আলোচনা আছে, গবেষণা করতেছে, তাদেরকে গবেষণা অনুযায়ী সম্মান প্রদান করা হচ্ছে। তো এটা দ্বারা বোঝা যায় কি অনেকের লেখালেখির কাজ তো আসলে একটা লাইফের একটা আলাদা লেজার পার্ট বলা হয়। যেমন এটা আবার আমরা তো এমন ব্যস্ত শহরে জীবন কাটাচ্ছি, খাওয়া দাওয়া চলাফেরা, চাকরিজীবী, ইভেন লেখাপড়া নিয়েই জীবন চলে যাচ্ছে, লেখালেখি আর কাজ হয় না। এই যে আমাদের কবিরা মানে যারা গৃহকর্মের কাজে ব্যস্ত, তারা সন্তান সংসার পালন সব কিছু গুছিয়ে একটু সময় পেলে সেটা লেখার কাজে নিবেদন হচ্ছে। যারা আসলে চাকরিজীবী, বিভিন্ন পেশায় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে এবং ব্যারিস্টার আছে, বিভিন্ন অনেক আপনি দেখবেন আইন প্রশাসন আছে, তারাও কিন্তু লেখালেখি করছে। হ্যাঁ, তারা বিভিন্ন বাস্তবতা নিয়ে লিখছে। ক্রিয়েটিভিটির একটা লেভেল থাকলে যদি সে সম্মান পায় তাহলে সেটা একটা কাজে দেয়। নোবেল পুরস্কার যদি পায়, তার একটা শর্ট লিস্ট থাকে, তাদের কেন সে এই শর্ট লিস্টের মধ্যে আসছে তার একটা ডায়াগ্রাম, মানে তার সম্পর্কে ডিটেলস প্রবন্ধ থাকে, তার কাব্য বা গদ্যের যে কি প্যাটার্নে লাগছে, কি জন্য সে কথায় আছে না, প্রচারে প্রসারতা বাড়ে। এখন আমরা যদি একজন কবি লেখালেখি জানে, ভালো কিছু জানে, সে তার সম্মাননার যোগ্য অনুসারে তাকে আমরা সম্মান দিচ্ছি না। আমরা যদি সমাজের মানুষটা যদি এগিয়ে না আসি, তাহলে ওকে বিশ্ব পরিচয় করাবে কিভাবে? সম্মান কি ক্রেস্ট দিয়ে দিতে হবে? না, ক্রেস্ট না দিয়ে আমরা এক সময় ওকে বই উপহার দিচ্ছি, যে ইভেন আমরা লেখা হইতে পারে হ্যাঁ তাকে নিয়ে লিখছি, ইভেন তার কবিতা যেগুলো প্রচারণা করতে পারছে না, বই করতে পারছে না, তারা আমরা বিভিন্ন কবিরা যারা আছে বড় বড়, তারা হ্যাঁ অবশ্যই করা হচ্ছে। হ্যাঁ, লেখালেখি দিয়ে ক্রেস্ট তো আলাদা একটা সম্মান, কিন্তু তার লেখাটাকে বই তৈরি করে। যেমন কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, তো আমাদের যিনি আসলে সিনিয়র ছিলেন তারাও কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, একটা প্রতিবন্ধী খুব ভালোভাবে লেখালেখি করতে পারছে। আমার চট্টগ্রামে প্রোগ্রাম হয়েছিল, তাহলে এই যে প্রতিবন্ধীর একটা লেখা ছিল, তাকে বই বের করার মতো, কিন্তু তার বই বের করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যে এখন আমার সংগঠক করে তারা এই অনেক জনের কৃষ্ণাতে যদি ধরেন 50 জনের সে একটা ক্রেস্ট দিল, হ্যাঁ, এই 50 জনের যে টাকাটা যদি সংগ্রহ করে যদি 5 জনের বই করে, তাহলে আর বেশি কল্যাণ করা হবে না? কারণ বইটা মানুষের কাছে প্রচার বেশি হয়। এটা ক্রেস্ট নিলেও সে ঘরের মধ্যে বসে রাখলো, কিন্তু একটা বই কিন্তু বারবার উল্টিয়ে পাল্টে দেখবে, পড়বে, তাই না? পড়বে, সবাই জানবে, সবাই দেখবে, বুঝবে। আমার মনে হয় এই ক্রেস্টের সংস্কৃতিতে বের হয়ে আইসা, হ্যাঁ, ক্রেস্টের যদি আপনারা যারা সংগ্রহ আছেন, হ্যাঁ, তারা যদি তাদের বইগুলো করতেন, তারা বেশি উপকার হইতো বলে আমার মনে হয়।
আপনার কি মনে হয়? আমরা আমাদের প্রোগ্রামগুলোতে অবশ্যই বই বের করা হয় এবং কিছু দিবেন, এটা নিয়ে আমার কিছু কথা নাই। প্রত্যেক কবির লেখা থাকে, যৌতুক কাব্যগ্রন্থ বের হয়, এটা হয়তোবা কারো ম্যাগাজিন বের করে অথবা কারো যৌতুক কাব্যগ্রন্থ বের হয়, সবার লেখা অনুযায়ী তাদেরকে সম্মাননা এবং সংবর্ধনা দেওয়া হয়। আমরা শুধু আসলে যেটা চিত্রে দেখি সেটাই বুঝি, ভিতরে যে অনেক কিছু থাকে সেটাও বুঝতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আগে বলছি বিবি ফাতেমার সাথে কথা বলে যে না অ্যাডভোকেট, সে তো সবসময় কথায় জিততে চায় এবং সে শুধু জিতেই যাবে সে। না, আমি আসলে এলএলবি পড়ছি, আজ এলএলবি পড়ছে রানী। আচ্ছা, আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আবার পাবো এই আশা করছি। আমাদের দর্শকের সম্পর্কে আপনার একটু কথা। আমি আসলে সুদূর চট্টগ্রাম থেকে আসছি, যে আমি সাহিত্যকে খুব পছন্দ করি এবং লেখালেখি খুব পছন্দ করি। আফসার নিজাম ভাইয়ের এখানেও আমার লেখা দেয়া হয়েছিল। ভাইয়া আমাকে অনেকবার বলেছিলেন যে আপু ঢাকায় আসলে অবশ্যই আমার একটা সাক্ষাৎকার নেবেন। আসলে সময়ের অভাবে দেওয়া হয় না, তো এবার যাও একটা প্রোগ্রামে এসেছিলাম, তাও সাহিত্য প্রোগ্রাম, আবার এখানে সাহিত্য নিয়ে আলোচনা করছি। আমি দর্শকদের মাধ্যমে একটাই কিছু বলতে চাই, আমাদের দেশ সমাজ এবং পারিবারিক বিষয়ের উপর ডিপেন্ড করে অনেক মানুষ বসবাস করছে এবং আমাদের মতো লেখালেখি যারা করছেন তারা সমাজের যেন ভালো মঙ্গল হয়, দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সেই হিসেবে লেখালেখি প্রচার করবে এবং দর্শকেরা যেন তাতে কিছু শিখতে পারে এবং দেশ এবং সমাজের মানুষের কল্যাণে, নবীনদের কল্যাণে যেন আসে, সে লেখালেখি আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মতো কবিরা যারা আছে তারা অবশ্যই দেখবে এই বিষয়টা, তারাও আমি মনে করি যে অনেক জ্ঞানের কথা লেখা আছে। আপনারা দর্শক হিসেবে সেটা আমাদের বইগুলো সংগ্রহ করবেন এবং জ্ঞানী গুণীদের কথাগুলো, লেখাগুলো পড়বেন, জানবেন। আপনাদের মাঝে আমরা বেঁচে থাকতে চাই, আমাদের লেখার মাঝে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং আমার লেখার মাঝে যেন আমাদের দেশ সমাজের কল্যাণ বয়ে আসতে পারে, এটাই আমার সবচেয়ে কামনা, সবার দোয়া প্রার্থী এটুকু। ধন্যবাদ বিবি ফাতেমা, আজকের অনুষ্ঠানে তিনি সময় দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম বিবি ফাতেমার অনেকগুলো কথা। আগামী পর্বে আরেকজন নতুন কোনো লেখকের সাথে আড্ডা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।